যে বিশ্বের অন্যতম আহ, যেগুলো খবরের চ্যানেল, সেই চ্যানেলগুলো কিন্তু এটা বড়ভাবে কভার করছে। এবং ভারতের চ্যানেলগুলো তো করেইছে, এছাড়াও বিদেশের প্রচুর বড় বড় চ্যানেলগুলো কিন্তু এটা কভার করেছে। এবং একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই, আমাদের ক্লাবের যেই মানে আমাদের ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে, 1.5 ঘন্টাও পুরো নয়, তার আগেই মোটামুটি 55 থেকে 60 লক্ষ লোক এসে গেছিল। সুতরাং মানে দেখতে গেলে সেই অর্থে কিন্তু সংখ্যা শুধু ঘরের ভেতরে নয়, ঘরের বাইরেও কিন্তু প্রচুর পরিমাণে ছিল। এবং সেটা এক স্তরে বুঝিয়ে দেয় যে বার্তাটা শুধু আহ, বার্তা হিসেবে নয়, কিন্তু বার্তাটা কিভাবে লোক শুনেছে। এবং মজার কথা যে একজন আমাকে দেখালো, আমি জানি না কতটা সত্য সেটা, তবে একজন আমাকে দেখালো যে তারেক রহমান নিজেও শুনেছেন প্রোগ্রামটা, দেখেছেন অ্যাকচুয়ালি। তো মানে পুরোটা নয়, উনি হয়তো ওই ম্যাডামের যেইটুকু সময় উনি বললেন সেইটুকু সময় হয়তো শুনেছেন, কিন্তু মানে একটা জায়গায় ওনার নামটা রিফ্লেক্ট করছি। তো এটা আমার মনে হয় সব দিক থেকেই। হ্যাঁ, বলেন। আপনাদের যে ইউটিউব চ্যানেল, সেটাতে আমি গতকাল প্রোগ্রাম শুরু হওয়ার গতকাল না, গত পরশুদিন রাতে যখন আপনার সাথে কথা হয়েছিল, তখন আপনি আমাকে যে চ্যানেলটা পাঠিয়ে যায়, সেটাতে আপনাদের সাবস্ক্রাইবার ছিল 6,000। কিন্তু আজকে এই মুহূর্তে মানে নেত্রীর প্রোগ্রামটা প্রচার করার পর পরে শুরু হওয়ার সাথে সাথে এটা এখন 15,000 গিয়ে ঠেকেছে। আপনাদের যে পেজটা ছিল সেটা প্রায় 20,000-এর মতো ছিল আগে, ওইটা এখন 1 মিলিয়নের কাছাকাছি আপনারা। এই জিনিস, এটা তো একটা ভালো দিক। আমার যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে আপনারা কি আসলে বুঝতে পারছিলেন যে এত সাংবাদিকের আগ্রহ থাকবে এটার জন্য? এটাকে আসলে বুঝতে পেরেছিলেন কিনা? একদম একদম, এটা আগ্রহ থাকবে, এটা জানা কথা। কেননা প্রথমত যেই পরিস্থিতিতে এই মুহূর্তে বাংলাদেশ আছে, সেই পরিস্থিতিতে ম্যাডামের ভিউজ গুলো শোনার জন্য, এবং মানুষ ম্যাডামের ভিউজ গুলো যাতে বিশ্বের সর্বস্তরে সর্ব জায়গায় এটা যেন প্রচলিত হয় এবং মানে সবাই শুনতে পেলো, দেখতে পেলো, এটা আমার মনে হয় এটা সেই দিক থেকে আমি বলবো একটা বড় প্রাপ্য, ডেফিনেটলি, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। দাদা, আপনি নেত্রীর কোন কোন কথাগুলো আপনার কাছে মনে হয়েছে যে মানে একুরেট, এবং ওনার কোন কথাগুলো বিদেশি মিডিয়া সবচেয়ে বেশি ধরতে পেরেছে? দেখুন, সর্বপ্রথম আমি বলবো উনি ইংরেজিতে বললেন, সুতরাং এটা প্রকৃত রূপে বিদেশি মিডিয়াই সবচেয়ে বেশি কভার করেছে সেই অর্থে দেখতে গেলে। কিন্তু সাথে সাথে আমার মনে হয় উনি ওনার ভাষণটার মধ্যে, যদি আপনারা ভালো করে ভাষণটাকে পুরোটা শোনেন এবং মানে বাক্য বাক্য হিসেবে যদি জিনিসটাকে ডিভাইড করেন, তাহলে একটা জিনিস দেখতে পাবেন যে এই পুরো ভাষণটার মধ্যে ওনার মানে ফিলিংস থেকে শুরু করে ওনার পুরো বাংলাদেশের ইতিহাসটা এবং কি অবস্থায় বাংলাদেশ এখন আছে, এই পুরো জিনিসটা এত সুন্দর করে উনি তুলে ধরলেন যে এরকম কিছু সাংবাদিক ছিল যাদের সঙ্গে আমি কথা বলেছি, যারা বাংলাদেশ সম্পর্কে খুব একটা বেশি আইডিয়া নেই, ভারতীয় নয়, তারা বাইরের সাংবাদিক দু একজন, তাদের খুব বড় করে খুব বেশি ইনডেপথ সেরকম কোনো আইডিয়া ছিল না। কিন্তু ওনার কথাটাতে দু একজন বলেন, আরে এটা তো জানতাম না, মানে এমন এমন, মানে উনি ওনার ওনার বক্তৃতার মধ্যে আমার মনে হয় ওনার যেটা ভাষণ উনি রাখলেন, সেটা কিন্তু সর্বপ্রথম আমি বলবো মনকে ছুঁয়ে যাওয়া একটা বার্তা। এবং এই বার্তাটা শুধু বিশ্বের জন্য নয়, এটা যারা বাংলাদেশে আছেন, যদিও বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো এগুলোকে লাইভ করতে দেওয়া হয়নি তাদের সেই কর্তৃপক্ষের তরফ থেকে, যারা মানে বাংলাদেশ সরকারের তরফ থেকে, কিন্তু আমি মনে করি যে তা সত্ত্বেও বাংলাদেশের যথেষ্ট পরিমাণে জনগণ এটা কিন্তু দেখেছে, এবং সোশ্যাল মিডিয়া কিন্তু এটা জন্য খুব বড় একটা রোল প্লে করেছে। এবং আমার মনে হয় যে এই বার্তাটা যাওয়ার পরে আপনি দেখলেন বাংলাদেশের ভেতরে কিছু ঘটনা ঘটলো,
সাকিবের বাড়ির ওখানে একটু আগুন লাগিয়ে দেওয়া, বম টম মারা হলো। তারপরে আরো দু একজন যারা ওখানে ভাষণ রেখেছিলেন তাদের বাড়িতেও অনেক আঘাত, মানে চুরমার করে দেওয়া হয় দু একটা বাড়ি। এছাড়া ভারত দিকে দেখতে গেলে, মানে যদি আওয়ামী লীগের ভারত দিকে দেখি, তাহলে আওয়ামী লীগের অনেক সাপোর্টার বাংলাদেশের নানা জায়গায় এই নেত্রীর ভাষণটা শুনে ওরা কিন্তু সবাই রাস্তায় নেমে অনেক মানে ইয়ে করলেন, বড় বড় করে এটাকে সেলিব্রেট করলেন বলতে গেলে। কারণ এটাই আসলে পুরো দুনিয়া এটাই শোনার জন্য অপেক্ষা করছিল যে উনি কি বলেন এই অবস্থায়। কেননা কথা হচ্ছিল ডিসেম্বরে যাবেন, ব্যাক করবেন, কিন্তু সেটা ওনার নিজের মুখ থেকে শোনাটা আমার মনে হয় সবচেয়ে বেশি বড় খবরের দিক থেকে যদি বলি তাহলে সেটা দিক। আপনি তো বললেন যে এই ইয়ের পরে, কনফারেন্সটার পরে মানুষ উৎসাহিত হচ্ছে। হ্যাঁ, আমিও অনেক ভিডিও আছে আমার কাছে, ছবি আছে, গ্রামে গঞ্জ মানুষ মোবাইল থেকে সরাসরি টিভি সংযোগ দিয়ে দেখছে চায়ের দোকানে, এবং অনেক কিছুই দেখলাম। তো আপনি বললেন যে মিছিল হয়েছে, সেটাও দেখেছি। সাকিবুল হাসানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ওখানে, সেটাও দেখলাম। একটা ফটো কার্ড দেখাই দাদা, এটাও কি বক্তৃতার সাথে আছে কিনা যদি আপনি একটু আমাকে খোলাসা করেন আর কি। এই যে দাদা, বাড়িধারায় বাসভবনে অগ্নিকাণ্ড, সস্ত্রীক হাসপাতালে ভর্তি হাই কমিশনার। এটা হচ্ছে আমাদের পাকিস্তানের হাই কমিশনারের বাসভবনে নাকি আজকে কিভাবে আগুন লেগে গেছে স্ত্রী সহ হসপিটালে। এটাও কি বক্তৃতার প্রভাব, নাকি উপরওয়ালার প্রভাব, নাকি আপনাদের প্রভাব? বিষয়টা খুব ভালো প্রশ্ন করলেন, মানে খুব মজার প্রশ্ন। এখন দেখুন, আমার মনে হয় এটা বলা হয়েছে, আমার কাছে যে খবরটা এসছে সেটা সেই হিসেবে এটা একটা শর্ট সার্কিটের জন্য হয়েছে, কিন্তু সেটা অফিসিয়াল কারণ হিসেবে দেখানো। এবং পাকিস্তানের হাই কমিশনার এবং তার স্ত্রীকে হাসপাতালেও কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তারপরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু আমার মনে হয় যে এটার কারণটা হয়তো সেই শর্ট সার্কিটই হতে পারে। এটা আমার, মানে আমি তো সেইভাবে বলতে পারবো না, তবে মনে হয় শর্ট সার্কিট। এখন সেই শর্ট সার্কিটের মধ্যে কতটা লং সার্কিট জড়িয়ে আছে সেটা তো আমি বলতে পারবো না ঠিক, তবে আমার মনে হয় শর্ট সার্কিট। দেখেন দাদা, আপনি বাংলায় কথা বলেন, আপনি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি বাঙালি, কিন্তু আপনি ভারতীয়, আমি বাংলাদেশি, সোজা হিসাব যেটা। সুতরাং আমরা পৃথিবীর যে কোনো জিনিসের ভেতরে, ধরেন আমার যদি স্ত্রীর সাথে আজকে ঝগড়া হয়, সেখানেও আমি খুঁজি যে এখানে সম্ভবত রয়ের কোনো হাত আছে। আমার ওয়াইফের সাথে ঝগড়া হলো, আমি এটাই ভাবি আর কি, কারণ এটা আমাদের চরিত্র দাঁড়িয়ে গেছে, এটা আপনি কিছু করতে পারবেন না সেই হিসেবেই। হ্যাঁ, না আমি, আপনি যেটা জানতে চাইছেন, যে দিকে ইঙ্গিত করছেন সেই দিকে আমি বলতে পারবো না, কারণ সেই বিষয়ের সেটার কোনো পুষ্টিকরণ নেই। এটা তো আমি জানি না যে কিভাবে হয়েছে, তবে অফিসিয়াল যেটা ভার্সন দেওয়া হয়েছে সেই ভার্সনের মতে এটা একটা শর্ট সার্কিট বলে বলা হয়েছে। কিন্তু আমার যারা সোর্সেস আছে তাদের থ্রুতেও বলা হয়েছে যে হ্যাঁ, কিছু ইলেকট্রিক্যাল ফল্ট ছিল, কিন্তু সেই ইলেকট্রিক্যাল ফল্টটা মানে এত বড়ভাবে জিনিসটা হবে এটা একটু আমার মনে হয় যে হয়তো, জানি না, মানে হয়তো সেভাবেই জিনিসটা কিছু, মানে ছোট শর্ট সার্কিট থেকেই তো সেভাবে মানে আগুন লেগে কিছুটা ছড়িয়ে গেছে, সেটা হওয়ারও সম্ভাবনা আছে। তবে এটার আমার মনে হয় আনসারটা আপনাদের দেশের এই মুহূর্তে যারা দেশ চালাচ্ছেন তারাই বলতে পারবেন যে এটা শর্ট সার্কিট ছিল নাকি লং সার্কিটের কোনো একটা প্রভাব, সেটা তো আমি বলতে পারবো না, সেটা আপনাদের দেশের নাকি বক্তব্যের প্রভাব, সেটাও উপরওয়ালাই ভালো করতে পারবে। হ্যাঁ, বক্তব্যের প্রভাবও হতে পারে। এগুলো দেখুন, এই সব কিছু জিনিস হতে পারে। এখন এগুলোর কোনো পুষ্টিকরণ করা যাবে না যে এটাই কারণ, এরকম কোনো ব্যাপার না। তবে আমি এটুকুই বলতে পারবো, অফিসিয়ালি যেটা বলা হয়েছে যে, আর আমার সূত্র যেটা আমি যেটা জানতে পেরেছি, যে অফিসিয়ালি এটাই বলা হয়েছে যে শর্ট সার্কিটের জন্যই হয়েছে। কিন্তু সময়টা নিয়ে মানে পাকিস্তান হাই কমিশন যে সময়টা দিয়েছে অফিসিয়ালি, আর যেই সময়টা অ্যাকচুয়ালি হয়েছে ঘটনাটা, সে সময়ের মধ্যে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টার ফারাক আছে।
এর বেশি আমি আর কিছু মনে হয় এটাই এখন কথা। তবে আমার মনে হয় যেটা আপনি বললেন, আমি জাস্ট এই জায়গাটা শেষ করি, যে মানে বক্তব্যর একটা মানে ফল আউট বলতে পারেন, বা কিছু একটা এফেক্ট বলতে পারেন, সেটা সেটা সেইভাবে মানে প্রমাণ করা যাবে না ডেফিনেটলি। সুতরাং এখন কারণটা অফিসিয়ালি ওরা বলবে, কারণ যদি কিছু অন্য কিছু হয়েও থাকে তাহলে সেটা তারা কখনোই খোলসা করবে না, মানে বাংলাদেশের অথরিটিসদের কথা বলছি, তারা কখনোই সেটা খোলসা করবে না। সুতরাং তারা এটা বলেই এখন মানে এটাই বলছে এখন যে এটা শর্ট সার্কিটের জন্যই হয়েছে। তবে বেশ মানে বড়ভাবে ফায়ারটা লেগেছিল, আগুনটা লেগেছিল। দাদা, অনেকে একটা প্রশ্ন করছেন আপনার কাছে। আমি জানি যে কালকে আপনিও প্রায় রাতের 2টা পর্যন্ত ব্যস্ত ছিলেন, রাত ভারতীয় সময় রাতের 2টা, কারণ আপনি এর আগে যখন ইংল্যান্ডে এসেছিলেন তখন আমি আপনার অবস্থা দেখেছি যে কন্টিনিউ ব্যস্ত, কারণ আপনি আন্ডারকভার সাংবাদিক হিসাবে এখানে পুরস্কারও নিয়েছেন লন্ডন থেকে, এরপর বেলজিয়ামে গিয়েছেন, ওখান থেকে নিয়েছেন ব্রুসেলসে। আপনার অবস্থান মোটামুটি ভাবে আমি জানি, যদিও পুরো না জানলেও বুঝি। তো কালকে আপনি ব্যস্ত ছিলেন, বিভিন্ন জায়গার সাংবাদিকদের সাথে কথা বলেছেন, এর ভিতরে নিশ্চয় আপনারা তৎক্ষণাৎ খবর পেয়েছিলেন সাকিবুল হাসানের বাড়িতে বোমা বিস্ফোরণে। এই কথাটা কি বিদেশি সাংবাদিকদের কাছে গিয়েছিল, বা তাদের প্রতিক্রিয়াটা কি ছিল? অনেকেরই প্রশ্ন। আমি একজনের একটা প্রশ্ন একটু তুলে দিলে হয়তো আপনারা ভালো। এই যে রাশেদ ভাই, আপনার কাছে জানতে চাই, লাইভ টেলিকাস্ট করার সময় সাকিবুল হাসানের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, এর প্রভাব বিশ্ব মিডিয়ার কাছে কতটা পড়বে? হ্যাঁ, বিশ্ব মিডিয়া কাছে এটা ইনফ্যাক্ট গতকালই তারা জানতে পারে যখন এটা হয়েছে, মানে প্রেস কনফারেন্সটা শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই, মানে আমি বলবো মানে জাস্ট শেষ হয়েছে তার কয়েক মিনিটের মধ্যেই খবরটা জানতে পারা যায়, এবং বিশ্ব মিডিয়ার কাছে সেই খবরটা চলেও যায়। আমাকে বলতে হয়নি, সেটা অটোমেটিক্যালি মানে তারা খবর পেয়ে গেছে। তো তারাও বললো যে আরে প্রেস কনফারেন্সে উনি ছিলেন, উনি রেকর্ডের একটা ভার্সন বললেন, তারপরে কারণ ওনার খেলা ছিল গতকাল কলম্বোতে, বোধহয় কলম্বো বা ক্যান্ডিতে কোথাও একটা খেলা ছিল শ্রীলঙ্কাতে, তো যার জন্য উনি রেকর্ডেড স্পিচটা পাঠিয়েছিলেন। তো রেকর্ডেড স্পিচটা হওয়ার পরে উনি যখন মানে তারপরে যখন উনি লাইভে আসার চেষ্টা করলেন, তারপরেও আমার মনে হয় ওই সময়টার মধ্যেই তার বাড়িতে এই বোমাবাজিটা করা হয়। এবং এটা একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার করে বোঝায়, আমি একটা কথা বললাম সেটার বিপক্ষে কেউ একটা সেটার বিপক্ষে বলতে পারে, কিন্তু আমি একটা কথা বলার পরে আমার বাড়ি জ্বালিয়ে দেওয়া বা আমার অন্য কিছু ভাবে আমাকে আঘাত করার চেষ্টা করা মানে হচ্ছে যে আপনারা ভয় পাচ্ছেন। আমি এটা বাংলাদেশের যারা এই মনোবৃত্তি নিয়ে কালকে এই ঘটনাগুলো ঘটিয়েছিলেন রাত্রের দিকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভয় পেলেই কিন্তু এই ধরনের কার্যকলাপগুলো করা হয়, আর এটা ভয়েরই লক্ষণ। তার মানে ওই বলে না মানে ক্লকের ঘন্টা যেটা বলে, সময়টা কিন্তু শুরু হয়ে গেছে এবং সময়টা আস্তে আস্তে এগোচ্ছে, আমি এইটুকু বলতে পারি। দাদা, আপনি কি আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা? একদম পরিষ্কার। আচ্ছা, না অনেক দর্শক বলছিল যে আমার কথা হয়তো আস্তে শোনা যাচ্ছে, এই জন্য আমি জিজ্ঞেস করছি আপনি শুনতে পাচ্ছেন কিনা। তো দর্শক শ্রোতা মণ্ডলী হয়তো কোনো কারণে আপ ডাউন করে, দুঃখিত, এটার জন্য ক্ষমা প্রার্থনা করছি, পরবর্তী চেষ্টা করবো আরো ভালো করতে। দাদা, এখন আমার আগে একটা জিনিস দেখা, এটা আপনারা অলরেডি পেয়ে গেছেন আমি জানি। এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গতকালকের একটা চিঠি, যেটা ফেসবুকে ব্যাপক ভাইরাল, এটা নিয়ে সমালোচনা আছে, আলোচনা আছে অনেক কিছু, যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষতি করছেন, কারণ শেখ হাসিনা যেহেতু বক্তব্য দিচ্ছেন ভারতে, ক্ষতি করছেন। এইসব কথা বলার পরে আজকে আবার জ্বালানি মন্ত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরো বেশি ডিজেল চেয়েছে। দুদিন আগে কাঁচামরিচ চেয়েছিলেন, আজকে আরো বেশি ডিজেল চেয়েছেন। এবং কিছু কিছু পত্রিকায় তো এইভাবে লিখেছে যে পররাষ্ট্রমন্ত্রী বলেছে যে ভারতকে বলেছি আরো বেশি করে ডিজেল পাঠাও।
তো কথাটা আমার মনে হলো যেন আপনাদের কাছে হয়তো আমাদের ডিজেল জমা আছে, যেটা পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তো একদিকে বলছে সার্বভৌমত্বের উপর আপনার হাত দিচ্ছেন, আরেকদিকে ডিজেল চাচ্ছি, যে 700 টাকা কাঁচামরিচ হয়ে গিয়েছিল, কাঁচামরিচ চাইলাম। বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং আপনারা বারবার আমাদের সার্বভৌমত্বেই কেন হাত দেন? দেখুন, 1 নম্বর, প্রথমত আমি একটা জিনিস একদম ক্লিয়ার করে দিতে চাই যে কাঁচামরিচ নিয়ে যেরকম আপনি বললেন বা ডিজেল নিয়ে যেটা উনি বললেন, ভারত যেই অবস্থাতেই থাকুক বাংলাদেশকে যতটা পেরেছে ততটা কিন্তু সহযোগিতা করে গেছে এবং করছে। এটা পুরোপুরি কূটনৈতিক সম্পর্কটা খুব সুন্দর করে এগোচ্ছে। সুতরাং কূটনৈতিক স্তর থেকে যেটা কাজ হচ্ছে সেটা তো একটা সাইড থেকে হচ্ছে। এবার আসি আমি গতকালের এই প্রেস কনফারেন্সে একটা জিনিস ভারতের সরকারের পক্ষ থেকে ক্লিয়ার করে দেওয়া হয়েছিল যে তারা এই প্রেস কনফারেন্সের সঙ্গে কোনোভাবেও যুক্ত নয়। সুতরাং এটা পুরোপুরি একটি প্রাইভেট ইভেন্ট, এটা প্রাইভেট ইভেন্টই ছিল। এখন প্রাইভেট ইভেন্টে মানে আপনাদের জননেত্রী শেখ হাসিনা ম্যাডাম যখন কিছু বলছেন, সেটা মানে আমি কখন সেটা শুনলে বা দেখলে ভয়ের জন্যই আমি রিয়াকশনটা দেব। এই যে ঠিক এই প্রোগ্রামটা শেষ হওয়ার পরে যে আপনি দেখালেন বিজ্ঞপ্তিটা যে জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিটা জানেন সেটার মধ্যে কতগুলো বানান ভুল? একটু যদি ভালো করে দেখেন না বিজ্ঞপ্তিটা, দেখবেন অনেকগুলো বানান ভুল এবং গ্রামার ভুল বিশেষ করে। এবং এটা তখনই হয় যখন কিছু একটা তাড়াতাড়ি আমাকে দিতে হবে, আমাদের তরফ থেকে কিছু একটা তাড়াতাড়ি যেতে হবে, এই ধরনের মনোভাব থাকলেই এই ভুলগুলো হয়। যাই হোক, আমি ভুলগুলো ধরাবার জন্য আমি বলছি না, কিন্তু আমি এটা বলতে চাই যে ওনাদের তরফ থেকে যেটা স্টেটমেন্টটা দেওয়া হলো সেটা আমার মনে হয় যে আমি বানান ভুল বা গ্রামার ভুল যেগুলো আপনাদের ফরেন মন্ত্রণালয়ের সেই মানে বিদেশ মন্ত্রণালয়ের সেই কাগজ মানে প্রেস রিলিজের থ্রুতে এসছে সেটার কথা বলছি না, কিন্তু মানে প্রেস রিলিজ নয়, যেই স্টেটমেন্টটা জারি করেছে সেটা সূত্রে নয়, কিন্তু তার মানে এটা একটা প্রাইভেট ইভেন্ট হয়েও যে এতটা বেশি ইম্পর্টেন্স পেল, এতটা বেশি এটার ইম্পর্টেন্স হলো, কারণ পুরো বিশ্ব জুড়ে এই পুরো যা ওনারা বলেছেন পুরোটা কিন্তু একদম পরিষ্কার করে বিশ্বের কাছে পৌঁছেছে। এটার জন্যই ওনাদের তরফ থেকে ওই চিঠিটা জারি করা হয়েছে। কিন্তু আমি একটা জিনিস এখানে একদম ক্লিয়ার করে দিতে চাই, এটা একটা যেহেতু প্রাইভেট ইভেন্ট ছিল, প্রাইভেট মিডিয়া ইভেন্ট ছিল, সুতরাং এটাতে কারোর কিছু বলার নেই। এটা একটা একেবারে প্রাইভেট একটা করে, এটা কোনো সরকার কোনোভাবেও এটার মধ্যে ছিল না, কোনোভাবেও ছিল। সুতরাং সরকার এবং ভারত সরকার নিজের স্থানটা পুরোপুরি তার অনেক আগেই পরিষ্কার করে। সুতরাং যেটা আমি আগেও বললাম, কিন্তু একটা জিনিস আমি এটার থেকে বলবো যে এটার এফেক্টটা এখনো কিন্তু শুরু সবে হয়েছে, এফেক্টটা আরো দেখতে পাবেন নানাভাবে। কেননা এটা কিন্তু আমি যতটুকু সাংবাদিক হিসেবেও যখন আমি কাজ করেছি, আন্ডার কভার সাংবাদিক হিসেবেও, এটা একটা এমন পুরো জিনিসটা যেটা উনি জননেত্রী যেটা বললেন সেইটা যদি ভালো করে শোনেন, এটা কিন্তু একজন নেত্রীর খালি শুধু ভাষণ নয়, এটি বাংলাদেশের মানে তার নিজের দেশের জন্য একটা মনের ভেতরের একটা মেসেজ। আমার মনে হয় এটাই কিন্তু মানুষকে শুধু বাংলাদেশি বা মানে বাংলাদেশের ভেতরের আমি মানুষের কথা বলছি না, বিশ্বের অন্য জায়গায়ও যারা আছেন, বিশেষ করে বিদেশিদেরও, তাদের মধ্যে অনেকেই আমাকে এই প্রেস কনফারেন্সের পরে বললেন যে উনি খুব ভালো বললেন। আপনার কি ভালো লাগলো না স্পিচে? তো সে একজন স্পেনের সাংবাদিক ছিল, তো আমি সেই স্পেনের সাংবাদিককে জিজ্ঞেস করলাম আপনার কি ভালো লাগলো না স্পিচে, মানে কোনটা শুনে আপনার মনে হলো যে মানে উনি যা বলছেন, যেটা বলছেন খুব সুন্দরভাবে বলছেন। বলে উনি মানে পুরো ওনার দেশের ইতিহাসটাকে খুব সুন্দর করে তুলে ধরলেন
তাড়াতাড়ি চলে আসলেন প্রেজেন্টে, মানে এই মুহূর্তে কি অবস্থা এবং উনি ডিসেম্বরে যাবেন সেই অবস্থাটা। কিন্তু একটা কথা আমি বলে দিতে চাই এখানে, যে কিছু জিনিস যেটার থেকে বেরোলো, আমি মনে করি যে ডিসেম্বরে উনি যে যাওয়ার কথা বলেছেন এবং যাবেন, সেটা হওয়ার আগে, মানে তার ঠিক আগে আমার মনে হয় পরিস্থিতি আপনাদের দেশে এমনটি হবে যেটার জন্য উনি খুব সুন্দরভাবে বাংলাদেশে যেতে পারবেন এবং বাংলাদেশে যেতে পারবেন খালি নয়, বাংলাদেশে গিয়ে থাকতেও পারবেন। আশা করি যিনি মেসেজ একেবারে ক্লিয়ার। দাদা, আপনার সাথে তো আমার আসলে এই যে কোন ইউটিউবার বা এমনি হিসাবে আসলে আপনার সাথে পরিচয় যাও ছিল, কিন্তু এখনকার সম্পর্কটা আসলে একরকম ব্যক্তিগত হয়ে গেছে, যার কারণে আপনাকে আমি ভয় ডরহীন যে কোনো প্রশ্নই করে বসতে পারি যেটা আমার মনে আসে। এখন আপনারা যখন বলেন না যে শেখ হাসিনা দেশে ফিরে যাবেন, নেত্রী দেশে ফিরে যাবেন এবং সেরকম পরিস্থিতি, তখন আমার মাথায় কি ঢুকে জানেন? আমার কেন জানি মনে হয় যে আপনি আন্ডারকভার সাংবাদিক, গোয়েন্দা। আমার ওই যে আমরা ছোটবেলায় একটা বই পড়তাম, মাসুদ রানা গোয়েন্দা সিরিজ বা ভারতীয় অনেক গোয়েন্দা সিরিজ আছে, এগুলো পড়তাম। তো ওই হিসাবে আমার মনে হয়, আমার কেন জানি মনে হচ্ছে যে কোনো একদিন হয়তো আমি সকালে ঘুম থেকে উঠে শুনতে পারবো যে ভারত এবং রাশিয়া দুই দেশ আপনার যে বিমান দিয়ে তাদের বিমান প্রশিক্ষণ করছে, ট্রেনিং, আর ওই সময় সমস্ত বিমান 40-50টা বিমান হয়তো ঢাকার আকাশে উঠতে থাকবে এবং শেখ হাসিনা এর ভিতরে ঢুকে যাবে যাতে উপর থেকে কিছু হইতে না পারে। আমার কেন জানি মনে হয় আর কি এই ধরনের থ্রিলার কিছু হয়ে যেতে পারে কিনা। আপনার না, এটা যেটা আপনি মানে পরিকল্পনা করলেন, পরিকল্পনাটা খুব মজার পরিকল্পনা, ভালো পরিকল্পনা আপনার তরফ থেকে, কিন্তু এটা কতটা কার্যকরী, মানে কতটা এটা অ্যাকচুয়ালি হতে পারে এটা আমি বলতে পারবো না। এটা মানে মানে এটা সম্ভাবনা আমার মনে হচ্ছে না খুব একটা আছে। তবে যেটা আমি বললাম যে যেই পরিস্থিতিতে হবে, এটা শুধু ম্যাডামের বাংলাদেশে ঢোকা নিয়ে নয়, বাংলাদেশে ঢুকে উনি সুন্দর করে থাকতে পারবেন এবং তারপরে উনি যা করার, যে কাজ করার সেই কাজ করবেন। আমার মনে হয় সেই রকম একটা পরিস্থিতি বাংলাদেশের ভেতরে এটা কিন্তু হবে। এবং একটা মজার ব্যাপার আমি জাস্ট বলে দিই আপনাকে এখানে, যে এরকম এই গতকালের প্রেস কনফারেন্সে একটা স্টেটমেন্ট খুব পরিষ্কার ভাবে এসছে যে এটা কেউ বলছে না যে আবার গিয়ে মারপিট বা কিছু একটা এরকম, সবাই শান্তি চাইছে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিস শান্তির মাধ্যমে কিন্তু প্রবলেমটা সলভ করা যায়। সেখানে সবসময় মারপিট করতে হবে, সবসময় বন্দুক চালাতে হবে তার কোনো মানে। সুতরাং আমার মনে হয় সেই দিকেই কিছু একটা হয়তো এগোতে পারে এবং ওই ওয়ার প্লেন দিয়ে বা ট্যাঙ্ক ঢুকে যাচ্ছে গাছের দিক দিয়ে, ওগুলো সিনেমার পর্দায় ভাল লাগে। আমার মনে হয় এগুলো কখনো বাস্তবতায় এই জিনিসগুলো পরিকল্পনা না করাই ভালো। কিন্তু এইটা ঠিক যে মানে সিচুয়েশনটা, হ্যাঁ এটুকু বলতে পারি যে যখন জিনিসটা হবে আমার মনে হয় যে হয়তো সেই সকালে উঠেই শুনতে পাবে, কিন্তু এমন কোন মানে থ্রিলার বিশাল একটা কিছু হবে সেটা আমি বলবো। আমার মনে হয় যেটা যে এটা একটা সাময়িকভাবে জিনিসটা ওইরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে যাবে, এটা আমার মনে হয়। এবং আমার মনে হয় সেটা সেই সূত্রেই হবে, কারণ বাংলাদেশে অনেকেই বলছে, এবং দু একটা আমি আজকে ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে উনি ফ্লাইট থেকে নামলেন আর ওনাকে নিয়ে চলে যাওয়া হলো কোনো কাঠগড়ায় বা কোথাও একটা হ্যাঁ, আমার মনে হয় এরকম কিছু কখনোই হতে পারবে, এইটুকু বলতে পারি। এরকম এই ধরনের একটা ফটোকার্ড সকালেই দেখেছিলাম পত্রিকার নিউজ, ওটা আসলে আমি ডাউনলোড করতে পারি নাই, কিন্তু এখন একজন দর্শক আবার লিখে আমাকে সেটা মনে করিয়ে দিচ্ছে। আপনাকে একটু পড়ে শোনাই আমি কমেন্টসটা। আয়ন দাদা, গতকাল আমরা সাধারণ জনগণ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেস কনফারেন্স দেখেছি।
যারা লাইক কমেন্ট শেয়ার করেছে তাদের আইনের আওতায় আনা হবে বলেছে। এই কথা বলেছে উপদেষ্টা জাহিদ, মানে আমরা যাকে কষা জাহিদ হিসাবে চিনি, যাকে আপনারা আবার ঢুকতে দেননি ভারতে। এই বিষয়ে আসলে আপনার মতামত কি? যারা দেখেছেন, এখন আপনারাও তো দেখেছেন বা অনেক সাংবাদিক, তো সবার বিরুদ্ধে কি মামলা করা হবে কিনা? আমি একটা কমেন্ট এখানে করব যে উনি যে কমেন্টটা করেছেন, আমি যদি পাল্টা ওনাকে একটা, এটা আমি বাংলাদেশ ভারত হিসেবে বলছি না, আমি একটা সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি যে কোনো অন্য দেশের নাগরিকও হতে পারি সেই হিসেবেও বলছি। যদি আমি একটা আজকে ধরুন ডেনমার্কের নাগরিক হতাম, তাহলেও আমি প্রশ্নটা করতাম। আমার প্রশ্নটা ওনার কাছে একটা উল্টো থাকবে যে আমি কিছু একটা দেখলাম যেটা হয়তো আমার সামনে রিফ্লেক্ট করলো, আমি দেখলাম, আমার সামনে মোবাইলে আসলো, আমি দেখলাম, তো এখানে এরকম কোথাও লেখা নেই যে দেখাটা আপনি কোথাও এটা দেখতে পাবেন। তাহলে আমি ওনাকে প্রশ্নটা করতে পারি, ওনার এত বছরের জীবনে উনিও হয়তো এমন কিছু দেখেছেন যেটা ওনার দেখার কথা, ঠিক? যদি ওনার দেখার কথা নয় কিছু, যদি তা সত্ত্বেও উনি দেখেছেন, তাহলে যে কোনো, এটা জনগণের, মানে যে কোনো দেশের জনগণের এটা পুরো রাইট যে আমি একটা আমার মোবাইলের সামনে কিছু যদি ফট করে একটা রিফ্লেক্ট করে, আমার চোখ তো যাবেই সেটাতে কোনো দোষের তো কিছু নেই। এটা তো একটা নর্মাল, মানে এটা একটা সাধারণ সিভিল রাইট। তার মানে সিভিল রাইট নিয়েও এখন একটা প্রশ্নচিহ্ন চলে আসলো। দেখি এই ধরনের স্টেটমেন্ট এটা বোঝায় যে বাংলাদেশে এই মুহূর্তে এই সিভিল রাইটস, হিউম্যান রাইট তো মানে হিউম্যান আর রাইটকে আলাদা করে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশের মধ্যে, কিন্তু এই মুহূর্তে আমি এটুকু বলতে পারি যে মানে এরকম ভাবে যখন স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, তার মানে এক নম্বর তারা কতটা ভয়ভীত, মানে ভয়ের জন্যই এই স্টেটমেন্ট গুলো, এই ধরনের স্টেটমেন্ট কেউ দেয়। দ্বিতীয়, যে এইটার থেকে ওরা চেষ্টা করছে জিনিসটাকে ঘোরাবার জন্য, যাতে যতটা পারা যায় মানে টপিকটাকে সরিয়ে দেওয়া। কিন্তু উল্টো কাজ হচ্ছে, এইসব বার্তা দিয়ে যারা এগুলো এখন অব্দি দেখেননি বা দেখার ইচ্ছে হয়তো তাদের ছিল না, তারাও দেখবে। এখন মজার ব্যাপার এটা হবে, ধরুন আজকে একটা কোনো সিরিয়াল টেলিভিশনে আসলো, সেই টিভি সিরিয়াল যদি আমার বাবা আমাকে বলে যে না এটা তুমি দেখবে না, বা আমি কাউকে বলি এটা তুমি দেখবে না, সেটা বলবো আরে আমাকে না করছে দেখতে, তার মানে কিছু আছে, আমি দেখবো এটা। তো এটা তো আরো কাজটা মিশ্রণ করে দিল যারা দেখেনি তাদের জন্য। সুতরাং এইসব স্টেটমেন্ট আমার মনে হয় মানে আমি আর কি বলবো, মানে এই ধরনের স্টেটমেন্ট কোনো দেশের একজন সরকারের কোনো একটা পদাধিকারী কাছ থেকে, এটা আমি বাংলাদেশ বলে বলছি না, এটা যে কোনো দেশের কোনো সরকারি পদাধিকারীর কাছ থেকে মানায় না। তবে এটা আপনাদের দেশের ব্যাপার, এটা আমি ভেতরে আমি বেশি কথা বলবো না, কিন্তু এইটুকু আমার মনে হয় একজন আউটসাইডার হিসেবে, মানে যেহেতু বাঙালি আমি এবং বাংলাটা বুঝতে পারি। একটা ফটো কার্ড দেখাই দাদা, এই যে বিবিসি বাংলাকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে ভারত কেন এই সুযোগ দিল? কারণ ওরা বিভিন্নভাবে চেষ্টা করেছিল, বিএনপি সরকার, আমার কাছে যতটুকু খবর আছে তাতে এক পর্যায়ে বলা হয়েছিল যে যদি শেখ হাসিনা প্রেস কনফারেন্সে আসেন তাহলে তারেক রহমান ব্রিক্সের সম্মেলনে যাবেন না, দেশের বাংলাদেশের সাথে সম্পর্ক অবনতি হবে। যেটা আপনারা দেখলেন যে আপনারা অযাচিত বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করছেন, এই ধরনের কথাবার্তা যখন ফরেন মিনিস্টার লেখে আর স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই কথাটা বলে, আসলে কি ভারত সরকারের কোনো ইয়ে ছিল যে এই প্রোগ্রাম বন্ধ করে দিবে, বা ভারত সরকার চাইলেই কি বন্ধ করতে পারতো এটা? দেখুন আমি একটা পরিষ্কার কথা বলবো আপনাকে, আপনার প্রশ্নের একটাই এখানে স্ট্রেট জবাব। ভারত সরকারের পক্ষ থেকে যেটা বলার সেটা প্রোগ্রামের একদিন আগেই জানিয়ে দেওয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। ওনারা পরিষ্কার বলেছে, এটা সবাই দেখেছে, এটা টেলিভিশনেও দেখানো হয়েছে, অনলাইনেও আছে, সব জায়গায় আছে, পরিষ্কার করে বলা হয়েছে যে এটা একটা প্রাইভেট ইভেন্ট এবং এটা এই ইভেন্টে কি বক্তব্য রাখা হয় বা কি রাখা হয় এগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো রিলেশন নেই। তার মানে ভারত সরকার পরিষ্কার করে বলে দিয়েছে যে এই প্রোগ্রামটার সঙ্গে ভারত সরকারের এক নম্বর কোনোভাবে কোনো রিলেশন নেই, এবং দ্বিতীয় সেখানে যারাই যা বলুক
সেটাকে ভারত সরকার কখনো মানে অফিসিয়াল ভাবে বা আনঅফিসিয়াল ভাবে কোনোভাবেই ভারত সরকার সেটাকে কোনোভাবেও সায় দেবে। সুতরাং সেটা তাদের নিজস্ব ব্যাপার, এটা একটা প্রাইভেট ইভেন্ট, সেখানে যে যা তারা বলছে তাদের ব্যাপার। এটাতে ভারত সরকারের কোনোভাবেও, ভারত সরকার এটা একদিন আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছে। ভারত সরকার একদম পরিষ্কার করে বলে দিচ্ছে যে এই ইভেন্টটা প্রাইভেট ইভেন্ট, আমরা এটার সঙ্গে কোনোভাবেও যুক্ত নই, এবং এইটার মধ্যে যে বক্তব্যগুলো থাকবে সেটার সঙ্গেও আমরা যুক্ত। এই পরিষ্কার করে এই মন্তব্যটা ভারত সরকারের তরফ থেকে করে দেওয়া হয়েছিল। সুতরাং এর মধ্যে আর কোনো, আমার মনে হয় জিনিস ঢোকানো কোনো মানে হয় না। এবং তারপরে যে এত স্টেটমেন্ট, তারপরে এই রিলিজ ফিলিজ এগুলো যে বেরোলো, এগুলো বেরোনোর কোনো মানে হয় না। কেননা এটা তো ভারত সরকার করেনি, এটা তো একটা প্রাইভেট অর্গানাইজেশন করেছে। সুতরাং সেটা যদি কিছু বলার থাকে তাদেরকে বলো বা অন্য কাউকে বলো, সরকারকে বলে কি করবে? সরকার তো এটাকে মধ্যে, এটা তো ভারত সরকারের কোনো প্রোগ্রাম নয়, এটা তো ভারত সরকার কিছু করেনি এটা করতে, এটা কোনোভাবেই। ভারতে কি গণমাধ্যমে সরকার হস্তক্ষেপ করে কিনা, বা কালকের এই কনফারেন্সটা যদি করতে না দিত, এটা কি ব্যাড কোনো ইম্প্যাক্ট আন্তর্জাতিক বিশ্বে পড়তো কিনা ভারত সরকারের সম্বন্ধে? আপনার কি মনে হয়? না, এরকম কোনো ব্যাপার নয়। ভারত সরকার, এক নম্বর, ভারত সরকার, আমাদের দেশটা না ডেমোক্রেসি, আপনাদের বাংলাদেশের মতো নয় যে যখন ইচ্ছে হলো যে উপরে আছে তাকে সরিয়ে দিলাম। পূর্ব প্রধানমন্ত্রী তাকে বলছে প্লেন থেকে নামবে, তারপর আমরা ট্রেনে নিয়ে যাব। এই ধরনের কথাবার্তা যখন যারা বলে, তাদের মনোবৃত্তির থেকেও বড় তাদের এডুকেশন লেভেলটা, কতটা পড়াশুনো করা লোকেরা, এটার থেকে পরিষ্কার হয়ে যায়। কারণ এই ধরনের ভাষা খুব নোংরা ভাষা বলা হয়। সাধারণভাবে বলছি আমি, এটা কোনো পক্ষের হয়ে বলছি, একদম মানে কোনো দিকের কোনো সাইড না নিয়ে আমি কথা, কখনো এই ধরনের কথাবার্তা কারোর সম্বন্ধেও বলাটা ঠিক। এক নম্বর। দু নম্বর, ভারত সরকার, আমরা যেহেতু এখানে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, একটা জিনিস পরিষ্কার, যার যেটা বলার, যার যেটা করার, যেরকম এই প্রেস কনফারেন্সটা হলো, সেটা তো করতে দেবে। এটা থেকে ভারত সরকার কেন এটার মধ্যে নিজেদের নাক গলাবে? এটা একটা প্রাইভেট ইভেন্ট, প্রাইভেট ইভেন্টে করুক, যার যেটা বলার, যার যেটা যেই বক্তব্য রাখার তারা রাখবে। ভারত সরকার বলছে আমাদের কিছু করার নেই এটার মধ্যে, আমরা এটার মধ্যে নেই, সুতরাং আমাদেরকে এটার মধ্যে আনবেন না, আমরা নেই এটা। সুতরাং উত্তরটা পরিষ্কার। তা সত্ত্বেও জোর করে কয়েকটা চিঠি, তারপর স্টেটমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে, এটার কোনো মানে নেই। মানে আমার মনে হয় এটার কোনোভাবেও এই ধরনের স্টেটমেন্ট দিয়ে কোনো লাভ হয়, কারণ যেটা হওয়ার হয়ে গেছে। কারণ এটা ভারতের থেকেও বড়, যে এটা বিশ্বে এটা একটা বিশাল ভাবে এটার প্রচলন হয়ে গেছে। মানে এটার মানে বড় বড় সব চ্যানেলগুলো এটা কভার করেছে। তো মানুষ তো নিজেদের চ্যানেল না দেখতে পাবে, কিন্তু বাইরের চ্যানেল তো দেখতেই পাবে। তো সেটার মধ্যে তো কোনো কিছু ইয়ে করার নেই, সেটা মানে সেটার সঙ্গে কোনোভাবেই ইয়ে নেই। এবং এইটুকু আমি বলতে পারি যে একটা ডেমোক্রেসি দিয়ে ভারত সবসময় যেভাবে পরিচিত ছিল সেভাবেই পরিচিত, এবং কখনো গলা টিপে কোনো কাজ বন্ধ করা, এটা কখনো ভারত সরকার করবে না এবং করে। সুতরাং বিশেষ করে এই বাংলাদেশ নিয়ে যেই ইস্যুগুলো হচ্ছে, এগুলোতে একেবারেই না। সুতরাং কারণ যার যেটা করে, এটা তো ইটস প্লেন কেস অফ, মানে আমাদের একটা প্রোগ্রাম করছি, প্রোগ্রাম করুক, কোনো অসুবিধা নেই। কি প্রবলেম? তাহলে আমরা একটা কথা বলতে পারি তো, না তাহলে আমরা একটা কথা বলতে পারি, যেসব টেররিস্ট গুলো এই মুহূর্তে পাকিস্তানের সেই লস্কর আর জৈশের যেই সন্ত্রাসবাদী গুলো এখন এই মুহূর্তে বাংলাদেশে ঢুকে আছে, আমিও তাহলে এটা বলতে পারি যে তাদেরকে আপনাদের দেশে তারা আছে, আমি এটা বলছি না আশ্রয় দিয়েছে, কিন্তু তারা আপনাদের দেশে আছে, তাদেরকে খুঁজে বার করুন, দেশ থেকে বার করুন, বা ভারতের কাছে দিয়ে দিন, ভারত দেখে নেবে যা করার। কিন্তু কেননা এই পাকিস্তানের এই সন্ত্রাসবাদী দুটো গ্রুপ ভারতের বিরুদ্ধেই কাজ করার জন্য মানে সক্রিয়ভাবে চেষ্টা করছে ওখানে বসে। তাহলে তো আমরাও বলতে পারি, এখানে তো আমরা একটা বক্তব্য নিয়ে কথা বলছি, ওখানে তো সন্ত্রাসবাদদের কোন একটা মানে সন্ত্রাসবাদীদের মানে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা
বাংলাদেশে বসে ভারতের বিরুদ্ধে নানা ধরনের মানে কোশ্চেন ছক, কি করা যায় কি করা যায় না। শুধু এইসব তো এক মানে মানে এইভাবে তো হয় না। না, আমরা কিন্তু আমরা এই ব্যাপারে তো বলিনি। আমরা এইটুকু বলেছি যে হ্যাঁ দেখুন, আপনাদের ল্যান্ড ব্যবহার করে যেন ভারতের বিরুদ্ধে কোনো কাজ না হয়। তো সেটা আপনাদের সরকারও বলেছে ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও লোক আছে এখনো, মানে সেই পাকিস্তানের থেকে সেই টেররিস্ট গ্রুপের লোকেরা এখনো আছে বাংলাদেশে। দাদা কমেন্টসটাকে আপনি পড়তে পারছেন? না, কমেন্টস করতে পারছি না, একটু বলেন। এখানে ভাই লিখেছে, আমি এটা জবাব দিচ্ছি না, আপনি জবাব দিলে ভালো হয়, যে রাশেদ ভাই আমার আপনার কাছে একটি অনুরোধ, অয়ন দাদাকে প্রতিদিন লাইভে নিয়ে আসবেন। আপনার কাছে আমার অনুরোধ রাশেদ ভাই, দাদার কথাগুলো শুনলে মনে শান্তি পাই। দাদা এই প্রশ্নটার জবাব ওনাকে আপনি যদি একটু দেন তাইলে ভালো হয়, কারণ আমি বললে হয়তো বলবো যে না এইভাবে কেন বললাম। না না না, অশেষ ধন্যবাদ আপনাকে, আপনি যেভাবে এটা মেসেজটা লিখেছেন। আমি মানে খুবই কি বলবো, মানে আপ্লুত হলাম। আমার বাংলা যতটা আমি চেষ্টা করি ভালো করার জন্য, কারণ আমি দিল্লির নিবাসী, কিন্তু এইটুকু ডেফিনেটলি যে আমি কূটনৈতিক ভাবে কথা বলাটা পছন্দ করি না। কারণ কূটনৈতিক ভাবে কথা বলাটা আমার মনে হয় যারা কূটনীতি করে তাদের জন্যই সেটা ভালো। আমি কথাটা বলি এক সাধারণ মানুষ হিসেবে, আমার মনে হয় সেটাই সর্বোপরি, এবং সেটাই, কারণ আমরা যখন কারোর সঙ্গে কথা বলি তাদেরকে তাদের মন থেকে যেটা তারা বলতে চায় সেটাই শুনতে চায় বলে আমি সবসময় মনে করি। সেটাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব, সেভাবেই আমি প্লেন কথা বলি একেবারে, যেটা মানে ইটস জাস্ট কলিং আ স্পেড, পরিষ্কার একেবারে। আর দাদাকে প্রতিদিন আনবো, আসলে দাদার নিজেরও কাজ আছে, ওনার নিজের চাকরি বাকরি আছে, উনি বিভিন্ন ইয়েতে পড়ায়, এগুলো আছে, তো প্রতিদিন সময় দেওয়া সম্ভব না। যেমন আজকে আমি এই অনুষ্ঠান শুরু হওয়ার ঠিক 10 মিনিট আগে ফোন দিয়ে দাদাকে বলেছি, দাদা আমি তো একটা প্রোগ্রাম করতে চাই, আপনি আসবেন কিনা? দাদার সাথে বলছে ওকে দাও। তো যে লোকটা এভাবে আমাদের সম্মান দেয়, ওনাকে প্রতিদিন এনে ওনাকে বিপদে ফেলানোর তো কোনো দরকার নেই, কারণ ওনার নিজস্ব কাজ কাম আছে, অনেক টিভি চ্যানেলে যায়, তারপরে আমরা যখন বলি আসে। তো চেষ্টা করবো দাদাকে আপনাদের সামনে ম্যাক্সিমাম টাইম হাজির করতে, প্রতিদিন সম্ভব না। দাদা একটা ফটো কার্ড, আমি একজন সাধারণ ভারতীয় হিসেবে বলছি এখানে, আমার মনে হয় এই যে প্রথমটা যে ছবিটা আপনি দেখালেন, যে আওয়ামী লীগের কয়েকজন জেলে যারা আছেন তাদেরকে খাবার দেওয়া হয়নি একটি জেলে, আমার মনে হয় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো ঠিক আছে, আওয়ামী লীগ আজকে অন্য পার্টি আছে, যে কোনো পার্টি যে কোনো লোক করতে পারে, তারা আপনাদের দেশেরই তো বাসিন্দা, আপনাদেরই তো দেশের লোক। মানে আজকে যদি তারা অন্য কোনো দেশের থেকে হতো এবং সেই দেশ আপনাদের বিরুদ্ধে কিছু করছে বা কোনো যুদ্ধ করেছে বা কিছু একটা করেছে, তখন সেই দেশের লোকের সঙ্গে আপনি কিছু বলেন করেন, সেটা আলাদা ব্যাপার। নিজের দেশের লোক শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে 1 নম্বর আমি জেলে রেখে দিয়েছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাকে আমি খেতেও দিচ্ছি না। কেননা যেই পার্টির সঙ্গে উনি যারা আছেন, ওই পার্টির নেত্রী এবং বাকি কয়েকজন নেতা একটি প্রেস কনফারেন্স অন্য দেশে করে একটা বক্তব্য রেখেছে। এটার কোনো মানে হয়? এটাই বোঝায় যে কতটা ছোট মানসিকতা এদের মধ্যে। মানে যদি কিছু বলার থাকে সেটা আপনারা পরিষ্কার, আপনারাও একটা কিছু কনফারেন্স করুন, করে বলুন। কোথায়? সেটা তো হচ্ছে না। আপনারা তো লিখিত মারছেন খালি একটার পর একটা, এটা ভুল, এটা ঠিক নয়, এটা এই, তারপর সেটা দিচ্ছে না। এইগুলো তো এই জিনিসগুলোর কোনো মানে হয় না। এগুলো তো আমি বলি এগেইন গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, যেগুলো আমরা হিউম্যান রাইটস এর মধ্যে এটা সবচেয়ে বড় একটা ভায়োলেশন। এটাতে মানে আর কার সঙ্গে ভায়োলেশনটা হচ্ছে? সাধারণ জন, আপনাদেরই দেশের সাধারণ জনতা। শুধু কেন? তারা একটা পার্টিকে সাপোর্ট করে। এটার কোনো মানে এটাই কি সবচেয়ে বড় কারণ? মানে এটাই কি তাদের সবচেয়ে বড় পেহচান? কি তারা বাংলাদেশী? এটাই তাদের সবচেয়ে বড় পেহচান হওয়া উচিত। এটা আমার মনে হয় এই উত্তরটা এই যারা জেলে খাবারটা দেয়নি তাদের কাছে এই উত্তরটা চাওয়া উচিত,
দ্বিতীয় যে ছবিটা আপনি দেখালেন, এবং শুধু ঢাকাতে নয়, এটা আমি একজন আন্ডার কভার সাংবাদিক হিসেবেই বলতে পারবো, মানে সেই হিসেবে যদি আমি সাংবাদিকতার মাধ্যম দিয়ে এই কথাটা বলছি, যে আমার কাছে যে খবরগুলো এই মুহূর্তে পৌঁছচ্ছে সেটাতে যে মানে এখন অব্দি যা এসছে, আইএসআই বেশ যথেষ্ট কয়েকটি ক্যাম্প অলরেডি খোলা হয়েছে। এবং মজার কথা এখানে যে আইএসআই এর কিছু ক্যাম্প কয়েকটা জায়গায় ক্যাম্প হিসেবে খোলা হয়নি। 16টি এমন ক্যাম্প আছে আপনাদের দেশের মধ্যে আইএসআই এর, যেই ক্যাম্পগুলোকে ক্যাম্প বলে শব্দটা ব্যবহার করা ঠিক নয়। কেন? তারা কাজ করছে একটা ছোট দোকান নিয়ে, তারা কাজ করছে কিছু সিকিউরিটি এজেন্সি, তারা কাজ করছে কয়েকটি মানে বিজনেস সেন্টারে। সুতরাং নানাভাবে তারা কিন্তু ছড়িয়ে আছে, এবং এদের কাজ হচ্ছে পুরো জিনিসটা পর্যবেক্ষণ করা ভেতর থেকে, মানে আইএসআই এর কথা বলছি। এরা চেষ্টা করছে পুরো সিচুয়েশনটাকে খুব খুঁটিয়ে পর্যবেক্ষণ করে এটার রিপোর্ট প্রত্যেক 7 দিনের মাথায় সেই এক একটা রিপোর্ট চলে যাচ্ছে রাওয়ালপিন্ডি, আর্মি হেডকোয়ার্টার, পাকিস্তান। সুতরাং এই আইএসআই যেটা পাকিস্তান হাই কমিশনার না করলেন, মিথ্যে কথা বলতে নেই, মিথ্যে কথা বললে কিন্তু ওপরওয়ালা এটার খুব সাজা দেয়। দেখলেন তো, পাকিস্তান হাই কমিশনার না করলো, কি হলো? বাড়িতে আগুন লাগলো। কখনো মিথ্যে কথা বলবে। সুতরাং পাকিস্তানি হাই কমিশনার যে কথাগুলো উনি যে বললেন, যে এটা কটাক্ষ করলেন যে না না আইএসআই এর আমাদের কেউ নেই, এগুলো সব মিথ্যে। আইএসআই পুরো ভেতরে জাকিয়ে বসে আছে। আমি তো ক্যাম্পের সংখ্যা বলে দিলাম, বলেন আমি জায়গা বলে দিচ্ছি, আর কি লাগে। সুতরাং এগুলো আপনাদের এখনের যে সরকার আছে তারা হয়তো দেখছে, দেখেও কিছু বলছে না, বা না জানি না তারা জানেও কিনা, আমি সেটা বলতে পারবো না। কারণ আপনাদের সরকার কি করছে বা জানে কি না জানে, আমি সেটার ব্যাপারে কিছু বলতে চাই না। কিন্তু এইটুকু বলবো যে পাকিস্তান কি করছে। সুতরাং পাকিস্তানের এইটুকু আমি একদম, এটা মানে 1000% কনফার্মড ইনফরমেশন। এবং এটাও হয়েছে যে তারা এখন বেশ কিছু সংখ্যক আইএসআই এজেন্ট আছে পাকিস্তান এমবাসির থ্রুতে যারা এসছে, তারা যেই জিনিস, মানে তারা এখন অফিসিয়াল ভেহিকেল ক্যারি করছে, সব মানে প্রাইভেট ভেহিকেল দিয়ে কাজ করছে। নর্মালি কি হয়, আমি যদি একটা মানে অন্য দেশের এমবাসিতে কাজ করতে আসি, আমার দেশের এমবাসি অন্য কোনো দেশে আছে, সেখানে যদি আমি কাজ করতে যাই, তো আমি যেটাতে আমি সেই যেই যানবাহন ইউজ করব অফিসিয়াল কারণে, সেই যানবাহনের পেছনে নাম্বার প্লেটটা দেখলেই বোঝা যাবে যে সেটা একটা কোনো বিদেশি এমবাসির গাড়ি। কিন্তু পাকিস্তানের জন্য কিন্তু সেটা নয়। পাকিস্তানের জন্য বেশ কিছু পাকিস্তানি এমবাসির লোক আছে যারা এই মুহূর্তে বাংলাদেশে বিনা মানে কোনো ডিপ্লোম্যাটিক গাড়ি ঘোড়া ছাড়াই তারা চলাফেরা করছে। এবং এটা আমার কাছে ছবিও আছে, ভিডিও আছে। সুতরাং এবং যেই অফিসার বলবো আমি, কেননা তারা আইএসআই এর অফিসার, সুতরাং যেই অফিসাররা ঘুরে বেড়াচ্ছে তাদের নামও আমি জানি, এবং তাদের ভেহিকল নাম্বারও যদি কারো জানতে হয় সেটাও আমি করে দিতে পারি। সুতরাং এটা যেন না ভাবে যে মানে জানি না, কেন সংবাদ মাধ্যম আমরা, সুতরাং আমরা ওই ভেতরের সাংবাদিকতাটা করে খাই। সুতরাং এইটুকু খবরটা রাখি কে কোথায় যাচ্ছে। আমি একটা ছোট্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারের একটা মোটরসাইকেল আছে 422762। আগে আপনাদের কোনো একটা ওই নাম্বার, যেটা আপনাদের ঢাকার একটা ইয়ে থাকে, যেটা ওই ইউজ করা হয়, যেটা নাম্বার প্লেটের লেটার, হ্যাঁ ওই মেট্রো, সেই ইয়েতে করা একটা নাম্বার, একটা প্রপার নাম্বার আছে। এটা একটা ছোট্ট নাম্বার, আমি একটা দিলাম, সাধারণ নাম্বার। সুতরাং এরকম দু একটা আমি হয়তো লাস্ট ডিজিটটা এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, শেষের ডিজিটটা, কিন্তু এটা একটা আমি এক্সাম্পল দিলাম। তো এইটুকু আমি বলতে পারি, এটার মাধ্যমে এইটুকু বলতে পারি যে আইএসআই পুরোপুরি এখন বাংলাদেশে
সুচারুরূপে কাজ করে যাচ্ছে, এবং এটা বাংলাদেশের সরকারের চোখের আড়াল করে করছে নাকি চোখের সামনে দাঁড়িয়েই করছে সেটা আমি বলতে পারবো। আমি সেটা আমি ইয়েস বা নো কোনো উত্তর দিতে পারবো না, কিন্তু হচ্ছে এইটুকু আমি বলবো, এর মধ্যে কোনো সমস্যা নেই। দাদা, আপনাকে আমার সর্বশেষ যে প্রশ্ন, এরপরে আপনাকে ছেড়ে দিব। প্রশ্নটা হচ্ছে যে প্রথমবার আপনাদের যে প্রোগ্রামটা ছিল সেখানে জননেত্রী শেখ হাসিনা উনি একটা ভয়েস রেকর্ড করে আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, সেটাই আপনারা চালিয়েছিলেন, বাকি লোকজন কথা বলেছে। কিন্তু এইবার উনি সরাসরি যুক্ত হয়ে প্রথমে বললেন, এবং সর্বশেষ যে কাজটা, যে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন, এরপরে একসময় উনি অফ হয়ে গেলেন, সজীব ওয়াজেদ জয়কে উত্তর দিতে বলেন, আবার উনি জয়েন করলেন। আপনারা কি জানতেন যে উনি আসলে প্রশ্ন উত্তর পর্ব যুক্ত থাকবেন? এটা কি আপনারা জানতেন, নাকি এটা আশ্চর্য হয়েছেন আপনারা? না, প্রশ্নোত্তর পর্ব উনি প্রথমে কিছু বলেননি যে উনি মানে উত্তর দেবেন, আগের থেকে কোনো কিছু এরকম ঠিক হয়নি। তো প্রশ্নটা হয়েছে যখন উনি হয়তো সেই প্রশ্নটা শুনে, কারণ আপনি যদি ভালো করে ভিডিওটা দেখেন তাহলে এটা দেখতে পাবেন যে প্রথম প্রশ্নটা যে ভদ্রলোক করেছিলেন, আমার খুবই চেনা আরেক সাংবাদিক, এবং উনি খুব সুন্দরভাবে প্রশ্নটা করেছিলেন, এবং সেটা একটা প্রাণ ছোঁয়া প্রশ্ন, এবং একটা প্রাণ ছোঁয়া উত্তরও আসলো কিন্তু ম্যাডামের তরফ। সুতরাং আমার মনে হয় সেটা পরিষ্কার করে একটা জিনিস দেখিয়ে দেয় যে মানে প্রশ্নটা এমন ছিল যেটার জন্য উনি জবাবটা দিলেন। হয়তো অন্য কোনো প্রশ্ন হয়তো থাকলে উনি হয়তো জবাব নাও দিতে পারতেন, কিন্তু জবাব যে উনি যে প্রশ্ন উত্তর পর্ব রাখবেন বা হবে এরকম কিছু কোনো শিওর ছিল না, এটা বলতে পারি। কারণ এই জিনিসটার পরে অনেকের আসলে আমি কি বলবো যে চপেটাঘাত পড়েছে। কারণ অনেকেই গতকালকে প্রোগ্রামটা শুরু হওয়ার আগ পর্যন্ত বলছে শেখ হাসিনা নাই, এআই দিয়ে ভাষণ দেওয়া হবে, এই সেই এই অবস্থা। পরে যখন প্রশ্ন উত্তরে একটা প্রশ্ন করছে, উত্তর যেহেতু এআই যেহেতু এত দ্রুত করা যায় না, উত্তর এআইও সময় নেই, এত দ্রুত করা যায় না, ভয়েস মেলানো যায় না। তো এটা দেখার পরেই আসলে আমার মনে হলো যে আপনাকে প্রশ্ন করা উচিত যে আপনারা জানতেন কিনা, কারণ আপনাদের তরফ থেকেও কিছু বলা হয়। আপনারা বলেছিলেন যে উনি আসবেন আমাদের সাথে, মানে উনি বক্তৃতা রাখবেন, সেটাই ছিল। তারপরে প্রশ্ন উত্তর পর্ব প্রশ্নটা একজন সাংবাদিক করলেন, তো উনি যেহেতু উনি অনলাইন ছিলেন সেই জন্য উনি উত্তরটা দিয়ে দিলেন, এবং ভালো প্রশ্ন ছিল সেই জন্য উত্তরটা উনি দিয়ে দিলেন, এবং তারপরে তো সেই প্রশ্ন পর্ব চলে। এবং আমার মনে হয় কিছু যেই জিনিসটা প্রকৃত রূপে বেরিয়ে আসলো, আমার মনে হয় যে সেই 5ই অগস্ট 24-এর পরে এই প্রথম বলা যেতে পারে এটাকে আমরা একটা ভার্চুয়াল হলেও এটাকে একটা প্রপার ভার্চুয়াল প্রেস কনফারেন্স হিসেবে বলতে পারি। কেননা এটা এবং বিশ্বে প্রথমবার যে উনি এই 2 বছর মানে 24-এর পরে এই প্রথম এসে উনি প্রশ্নেরও উত্তর দিলেন, যেটা আমরা কখনো এর আগে দেখিনি। এবং সব দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এটা মানে একটা জিনিস যে ওনার সাইডটা উনি পরিষ্কার করে দিলেন যে এইটা ওনার বক্তব্য, এবং এইভাবে যা যা প্রশ্ন হলো সেগুলোর উত্তর দিলেন। তবে মজার ব্যাপার হচ্ছে এটার যে রিপারকাশন, সেই রিপারকাশনটা কিন্তু আরো বেশি মানে মানে খুব ইন্টারেস্টিং রিপারকাশন, ভায়োলেন্স দিয়ে, চিঠি পত্র দিয়ে, তারপরে আরো যা যা করার সেই সব জিনিস দিয়ে হলো। কিন্তু ওগুলো আমার মনে হয় দোজ আর বিকামিং মোর লাইক ড্রামা, মানে ওগুলো ড্রামাটিক হয়ে যায়। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে ওনার প্রেস কনফারেন্সটা খুবই ভালো হলো, এবং সব দিক দিয়ে আমি বলবো যে বিশ্বস্তরে ভারতীয় সাংবাদিকদের কথা আমি খালি বলবো না, তারা তো ছিলেন, এটা ছাড়াও বিশ্বস্তরে এটি বিশালভাবে মানুষের সামনে আসলো। এবার মানুষ ঠিক করবে, মানুষ যেটা ভাববে, এটা মানুষের ভাবনার উপরে ব্যাপার। উনি যেটা বললেন সেটা কিরকম ভাবে মানুষ নিয়েছে অলরেডি, তারা সেটা